প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক দিয়ে আমরা কেউ দেশ শাসনের মানুষ নয়, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। অবৈধ ইউনূস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে। সমন্বয়ক ৩-৪ জন অলরেডি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা পাচার। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন, অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে। আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। এদিকে থমথমে ঢাকার রাজপথ, পুরো মাসব্যাপী সতর্কতা জারি। ঢাকার রাস্তায় নেমে পড়েছে আওয়ামী লীগ। সেনাবাহিনীর সামনে একের পর এক ককটেল বিস্ফোরণ করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা। ডক্টর ইউনূসের চেয়ার কেড়ে নিতে সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছে দলটির লক্ষ লক্ষ নেতাকর্মীরা। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, দিন যত যাচ্ছে ততই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এবং গরম হয়ে উঠছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। প্রিয় দর্শক, গোপালগঞ্জের ঘটনার পর থেকে কিন্তু শক্তিশালীভাবে মাঠে কামব্যাক করতে শুরু করেছে আওয়ামী লীগ। আজকে বনানীতে এর কিছুদিন পূর্বে গুলিস্তানে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ বিশাল বড় মিছিল করছে, যেটা কিন্তু রীতিমতো সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হৃদয়ে কম্পন সৃষ্টি করেছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ভারত সরকার। প্রিয় দর্শক, কি ঘটতে চলছে বাংলাদেশে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন, অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে। এটার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইব ক্রিয়েট করতে পারেন, তো সেই ভাইবটা ক্রিয়েটের জন্য এতদিন যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন, যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো। কিন্তু গেল 2 থেকে 3 মাস যাবৎ নির্বাচনকে কেন্দ্র করে এই এনসিপির সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের ফাটল আছে, যেমন উপদেষ্টা আসিফ, আবার আসিফ নজরুল স্যার, ওনাদের মধ্যে ডিভাইডেশন আছে। ইভেন ডক্টর ইউনূসকেও নানান কটূক্তি অথবা খুবই কড়া ভাষায় এখন প্রতিবাদ করছে এনসিপি। তো এই মুহূর্তে তিনি আসলে করবেন কি? কেন এতগুলো কথা বললাম? আজকে ওনার সাথে 7টি রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে, গতকালকে বেশ কয়েকটা হয়েছে। তো এই টোটাল আলোচনার যে মূল বিষয়বস্তুটা ছিল ভিপি নূরকে নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা, আওয়ামী লীগের ফেসিজমের দোসর হিসাবে অথবা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটতে পারে, অথবা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে, অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলা করতে পারে। সেই পারসেপশন এবং কি বলা হয় যে কনসেপ্ট থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে মোটামুটি 25টা দল তারা এক ধরনের একমত পোষণ করেছেন। এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা, অথবা তার সরকার নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা। এখানে 2টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট, আওয়ামী লীগকে যে আইনে নিষিদ্ধ করা হয়েছে, জুলাই আগস্টে ছাত্রলীগ যুবলীগ এছাড়া বিভিন্ন সময় গেল 15 বছর তাদের বিভিন্ন কর্ম অপকর্ম এগুলাকে বেসিস করে, ইভেন জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেটার বেসিসে আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এই সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়েছে। দল কিন্তু নিষিদ্ধ হয় নাই, আবারও বলি। তো এখন জাতীয় পার্টিকে সাময়িকভাবে এই নির্বাচনের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়া কি সরকারের পক্ষে সোজা হবে নাকি কঠিন? বেসিক্যালি কঠিন হবে।
কেন কঠিন হবে? জাতীয় পার্টিকে যখন আপনি সন্ত্রাসী আইনে আনবেন, যদি ভিপি নুরের উপর হামলাটা জাতীয় পার্টির নেতাকর্মীরা করত, তাহলেও এটা একটা বেসিস হিসাবে কাজ করে যেত। অথবা জাতীয় পার্টির নেতাকর্মীরা এমন কোনো বড় ঘটনা ঘটায় যেই ঘটনাকে কেন্দ্র করে যে হ্যাঁ একটা সন্ত্রাসী দল হিসেবে তারা চিহ্নিত হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম। কিন্তু জাতীয় পার্টির সন্ত্রাসী কার্যক্রম আপনি কিন্তু খুব বেশি পাবেন না। আর এখন যেটা হচ্ছে আঘাত প্রতিঘাত, যেমন আপনি জাতীয় পার্টির অফিস ভাঙবেন, তারা আপনারে পিটাবে, মারবে, এটা খুব সিম্পল। আপনি প্রটেস্ট করবেন যেখানে রাষ্ট্র ব্যর্থ হবে। তো এই উসিলাকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না। তারপরেও এই যে সিচুয়েশন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গার্জিয়ান হিসাবে অনেকে নিজেদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলোকে পূরণ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যদি এই সিদ্ধান্ত নেয়, আন্তর্জাতিকভাবে তার যে নভেল সেটা নিয়ে একসময় প্রশ্ন উঠে যাবে, বা ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করা বা ডেমোক্রেসিকে সৌন্দর্যে পরিণত করা, এই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটু মানে ভাবনা চিন্তা ওনাকে করতে হচ্ছে। কারণ জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইড ওনার যে একটা অবস্থান ছিল, সেখান থেকে প্রতিনিয়ত এগুলো মাইনাসে যাচ্ছেন। তো এই মুহূর্তে তিনি যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন, রাজনৈতিক দলগুলোর একাংশ খুশি হবে। বিএনপি মুখে মুখে বললেও অন্তরে খুশি হবে না, কারণ এখানে অশনি সংকেত তারা ফিল করবে, আর বাকিরা খুশি হবে। আবার আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে। তো সবকিছু মিলিয়ে একটা মাইন্ডকার চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির। তবে ওনার অবস্থান আমরা এতটুকু স্পষ্ট বুঝতে পারছি, কোনো রকমে ভাই একটা নির্বাচন দিয়া তিনি আসলে এই সিচুয়েশনটা থেকে বের হতে চাচ্ছেন। প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এমন দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনও দাবি করা হচ্ছে সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। এবার এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত বুধবার চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরই গুঞ্জন ওঠে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গোপন বৈঠক করেন তিনি। সেই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। এই গুঞ্জনের ভিত্তিতে সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেন দেশের রাজনীতিতে আবারও নাটকীয় কিছু ঘটতে চলেছে। দাবি করা হয় প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না ডক্টর ইউনূস। দায়িত্ব নিতে প্রধান বিচারপতিকে আহ্বান করেছেন সেনাপ্রধান। এদিকে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আবার সোমবার প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবকিছু মিলিয়ে সেই গুঞ্জন আরো চাউর হয়। অনেকে দাবি করেন সেনাবাহিনীর অধীনে গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জনে বিচলিত না হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎকে রুটিন ওয়ার্ক বলে অভিহিত করেন আইন উপদেষ্টা। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। এদিকে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান আসিফ নজরুল। এছাড়া কেয়ারটেকার সরকার গঠনের গুঞ্জনও উড়িয়ে দেন আইন উপদেষ্টা। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা স্যার?
না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয় না। এদিকে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের পর বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ওই বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় তিনি আশ্বস্ত করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়াও সেনাপ্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আরিফ হাসান, এটিএন নিউজ। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট জানালো ইসি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে। অর্থাৎ আওয়ামী লীগের স্থিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এ দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকার দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লাহ। বুধবার 3 সেপ্টেম্বর নির্বাচন ভবনের গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় শীর্ষ বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন। এছাড়াও আদালত কর্তৃক যারা ফেব্রুয়ারি হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি 50% বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করলে তারা অংশ নিতে পারবেন না। এছাড়াও হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তিগত সংসদ সদস্য পদ হারাবেন।